নির্বাচন সামনে রেখে মাঠ গোছাচ্ছে ইসলামী দলগুলো, জোটবদ্ধ হওয়ার আভাস। সুষ্ঠু ভোট ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা, সংস্কার হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। এডিসের লার্ভা ধ্বংসে পুরান ঢাকায় দক্ষিণ সিটির অভিযান, ওয়ার্ডে ওয়ার্ডে মনিটরিং টিম গঠন, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। শান্ত হচ্ছে না সমুদ্র, নামছে না সংকেত। মাছ শিকারে যেতে না পেরে দিশেহারা উপকূলের লাখো জেলে, ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। জুলাই জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। রাজনৈতিক দলগুলো নিজেদের না সামলালে জনগণই তাদের সামাল দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করলে তাদের প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে কুমিল্লায় পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াত যেন কোনো নির্বাচন চায় না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। পথসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ। আগামীতে যে কোনো ফেস্টিভাল নতুন পুরাতন বুঝি না, এই ফেস্টিভালের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ইসলামী দলগুলো। আভাস মিলেছে জোটবদ্ধ হয়ে ভোট করার। তবে সুষ্ঠু নির্বাচন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা আছে দলগুলোর। নেতারা বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। বিস্তারিত মনির হোসেনের রিপোর্টে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের শাসনামলে জেল জুলুম থেকে শুরু করে গুম খুন সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলেছে প্রেক্ষাপট। সেই সুযোগ কাজে লাগিয়ে সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে অন্যতম শক্তিতে পরিণত হয়েছে ইসলামী দলগুলো। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচিই নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও বেশ সরব তারা। ইতোমধ্যে ছোট বড় প্রায় 10টি ইসলামী দল 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করেছে। নির্বাচন ভাবনার বিষয়ে নেতারা বলছেন, প্রার্থী কেন্দ্রিক নয়, প্রচারণা চালাচ্ছেন দলকে প্রাধান্য দিয়ে। কেউ আবার প্রার্থী কেন্দ্রিক প্রচারণা শুরু করলেও আছে জোটের পরিকল্পনা। এই নির্বাচনে আমরা চেষ্টা করব ইসলামী সকল দল ও মতকে ঐক্যবদ্ধ করে আমরা জোটবদ্ধ নির্বাচন করার চেষ্টা করব। ক্যান্ডিডেট কেন্দ্রিক প্রচারণাটা আমরা এখনো ওইভাবে শুরু করে নেই, যদিও আমাদের ক্যান্ডিডেট প্রস্তুত আছে। আমরা 300 আসনের প্রায় সব আসনেই প্রাথমিক বাছাইটা কিন্তু আমরা চূড়ান্ত করেছি, বাট এটা সেন্ট্রাল অফিসিয়াল ডিক্লারেশন না। এটা দেওয়া হলো আপনাকে, কিন্তু এই সিটটা এটা আপনার নিজের নয়, এটা জামাতের সিট। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে জামাত যদি সিদ্ধান্ত দেয় যে কোনো সিট যে কোনো প্রার্থীকে ছেড়ে দিতে বলা হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ ইসলামী দল। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও অন্তর্বর্তী সরকার পূর্ণ আস্থা অর্জন করতে পারেনি বলেও মত নেতাদের। বর্তমান সরকার নিরপেক্ষতার যে ওয়াদা করেছিলেন জনগণের কাছে এখনও করছে, সেটার উপরে ওনারা ঠিক থাকতে পারবেন কিনা, বা কোনো চক্র, সেটা আন্তর্জাতিক হতে পারে, দেশীয় হতে পারে, নানান সংস্থার কোনো প্রেসারে কতটা সোজা থাকতে পারবেন। সংস্কার এবং বিচারের কার্যক্রম দৃশ্যমান হওয়ার পরে নির্বাচনের ব্যবস্থা করা, এটা করতে গিয়ে যদি নির্বাচন এপ্রিলে হয় আমাদের আপত্তি নাই, ফেব্রুয়ারিতে হয় তাও আমাদের আপত্তি নাই, যদি ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নাই। অতীত যে বন্দোবস্তের মধ্যে দিয়ে একটা নির্বাচন হয়ে যায়, শুধু ক্ষমতার হাত বদল হবে, মৌলিক কোনো পরিবর্তন হবে না, গুণগত কোনো পরিবর্তন হবে না, এবং জুলাই বিপ্লবের এই আকাঙ্ক্ষা পুরাই ব্যর্থ হবে। আলাদা আলাদা নির্বাচনের প্রস্তুতি নিলেও ইসলামী দলগুলোর মূল টার্গেট জোটবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। অতীতে যে সমস্ত রাজনৈতিক দেশ চালিয়েছে এদের ব্যাপারে মানুষ হতাশ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2024-এর এই দিনটি ছিল শুক্রবার। আগের কয়েকদিনের মতো রাজপথ ততটা মুখর না থাকলেও এদিনও থেমে থাকেনি আন্দোলনের ঢেউ। কেমন ছিল গত বছরের 5 জুলাই জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। 5 জুলাই 2024 দিনটি ছিল শুক্রবার।
ছুটির দিন হলেও কোটার বিপক্ষে 4 দফা দাবির প্রতি সমর্থন বাড়াতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ চালায় শিক্ষার্থীরা। একই সঙ্গে সারা দেশে আন্দোলন সমন্বয় করতে থাকেন তারা। এদিন কোটা বাতিলের পক্ষে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকার বাইরে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা আন্দোলনে ঢাকার বাইরের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এদিকে কোটা বাতিলের পক্ষে গণমাধ্যমে বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবং প্রগতিশীল ছাত্র সংগঠন বৈপ্লবী ছাত্র মৈত্রী। এর আগে রাত 12টায় কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্র সার্জিস আলমকে হল থেকে বিতাড়িত করার পায়তারা চালায় ছাত্রলীগ। পরে 21 হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা করতে পারেননি ছাত্রলীগ নেতারা। 5 জুলাই রাতের সেই ঘটনার পর ছাত্ররা আরও বেশি সংগঠিত হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন এনসিপি নেতারা। সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে শহীদ পরিবারের যেসব সদস্যরা আছেন তারা কথা বলছেন এবং সেই তাদের সন্তানদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং আপনারা সেই চিত্রই দেখছেন বগুড়ার পর্যটন যে মোটেল রয়েছে সেখানে আসলে তারা সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য এরই মধ্যে কিন্তু বের হয়েছেন নাহিদ ইসলাম। আপনারা দেখছেন নাহিদ ইসলামকে, তিনি একে একে যারা সদস্য যারা আছেন সকলের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের যে দুঃখের কথা, তাদের যে আক্ষেপের কথা, সেই আক্ষেপের কথাগুলো শুনছিলেন। তার আগে কিন্তু আমরা যারা শহীদ পরিবারের সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন যে আসলে তাদের ভেতরে কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আসলে অজানা কথাগুলোই আসলে তারা এই নাহিদ ইসলামের কাছে ব্যক্ত করবেন এবং তার কাছে বলবেন যে স্বৈরাচারের যে দোসররা রয়েছেন সেই স্বৈরাচারের যে দোসররা এখনও তাদের বিচার তারা দেখতে পায়নি, সেই আক্ষেপ তাদের রয়েছে, সেই আক্ষেপটি যেন তারা দ্রুত ঘোচান, সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেন। এই কথাগুলো আসলে শহীদ পরিবারের সদস্যরা বলবেন। পাশাপাশি জুলাই ফাউন্ডেশনে এখনও যারা সাহায্য সহযোগিতা সঠিকভাবে পাচ্ছেন না তারা যেন দ্রুত এই সাহায্য সহযোগিতাগুলো পান, সেই জন্য যেন তারা পদক্ষেপ নেন, সেই পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু বলবেন। আপনারা জানেন যে দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই শহীদদের পক্ষ থেকে 1 বছর পূর্ণ হওয়ার কারণে, সেই কর্মসূচি আজকে বগুড়ায় রয়েছে এবং এই বগুড়ার কর্মসূচির পরে কিন্তু এখান থেকে জয়পুরহাটে একটি কর্মসূচি এবং পরবর্তীতে নওগাঁয় যে সেই কর্মসূচি শেষ হবে। আপনারা জানেন এই কর্মসূচিতে কিন্তু আজকের যে কর্মসূচি বগুড়া পলিটেকনিকের সামনে থেকে এই কর্মসূচি একটি শুরু হবে এবং সেখানে একটি বর্ণাঢ্য পদযাত্রা তারা করবে এনসিপির শীর্ষ নেতারা এবং এই পদযাত্রাটি 7 মাথার সামনে গিয়ে কিন্তু শেষ হবে এবং 7 মাথায় গিয়ে সেখানে এক পথসভার আয়োজন করা হয়েছে এবং সেখানে সংক্ষিপ্ত একটি পথসভা শেষে সেখান থেকে কিন্তু তারা শিবগঞ্জের মোকামতলা বন্দরে যাবেন, সেখানেও একটি সংক্ষিপ্ত পথসভা রয়েছে। এছাড়া চিকোজ মোড় বন্দর রয়েছে, সেখানে যাবে। এরপর কিন্তু বগুড়া থেকে বের হয়ে তারা জয়পুরহাট এবং নওগাঁহাট উদ্দেশ্যে যাবেন। আপনারা শুনছিলেন এবং দেখছিলেন যে আসলে শহীদ পরিবারের সদস্যরা হু হু করে কাঁদছে, তাদের সন্তানদের শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের কথা বলছিলেন। সে সময় তারা আবেগে আপ্লুত হয়ে পড়ছিলেন এবং এখানে আসা অধিকাংশ শহীদ পরিবারের সদস্যরাই কিন্তু একটি দাবি করছেন যে এখানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে বগুড়ায় কিন্তু এখানে 16 জন এখানে কিন্তু এই শেখ হাসিনা পতনের আন্দোলনে এখানে তারা শহীদ হয়েছেন এবং এই 16 জন পরিবারের সদস্যরাই এখানে সকলেই এসেছেন। তারা তাদের মনের কথাগুলো তাদের যে নাহিদ ইসলাম আছে এনসিপির শীর্ষ নেতা, এনসিপির আহ্বায়ক, তার কাছে বলছিলেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। এডিসের বংশ বিস্তার রোধে নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার সচিব। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মনিটরিং টিম গঠন করা হয়েছে। পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। সকালে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদি বলেন,
সবার অংশগ্রহণে একযোগে কাজ করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। নির্মাণাধীন ভবনগুলোতে পানি জমে থাকার শঙ্কা থেকেই অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রশাসক শাহজাহান মিয়া। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আমরা যেটা প্রশাসক মহোদয় বলেছেন যে প্রত্যেকটি বাড়ির মালিকই হচ্ছে এটার জন্য প্রত্যেকেই অংশগ্রহণ করবে, তার বাড়ি সে পরিচ্ছন্ন রাখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ডেঙ্গু নিরোধ করার জন্য একমাত্র উপায়। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জোনে আমরা মনিটরিং টিম গঠন করেছি। সেই মনিটরিং টিম আমাদের ঘুরে ঘুরে দেখতেছে আমরা আমাদের মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। শান্তই হচ্ছে না সমুদ্র। 20 দিনে 4 দফায় জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। সাগর বিক্ষুব্ধ থাকায় মাছ ধরতে না পেরে দিশেহারা কক্সবাজার উপকূলের লাখো জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিকরাও। আবহাওয়া বিভাগ বলছে জুলাই জুড়ে বৈরী আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় 11 জুন। এরপর সাগরে যান কক্সবাজার উপকূলের জেলেরা। এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠলে জারি করা হয় সতর্কতা সংকেত। এ কারণে খালি হাতে ফিরে আসতে হয় জেলেদের। এরপর থেকে গত 20 দিনে 4 দফায় 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে জুলাই মাস জুড়ে আবহাওয়া থাকবে বৈরী। তাই দুর্ঘটনা এড়াতে জেলেদের অবশ্যই আবহাওয়ার সতর্কতা বার্তাগুলো মেনে চলতে হবে। বায়ুচাপের তারতম্যের আধিক্য, এইটা হলো মৌসুমী বর্ষাকালের বৈশিষ্ট্য, যেই সময়ে এগুলো হবে, এইটা আসলে জেলেদেরকে এটা মানা উচিত। সাগর উত্তাল থাকায় ইলিশ না ধরতে পেরে বেকার হয়ে পড়েছেন জেলার 1 লাখের বেশি জেলে। আয় না থাকায় বিপাকে পড়েছেন তারা। অধিকাংশই ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে বাঘখালী নদীতে। এতে লোকসান হচ্ছে ট্রলার মালিকদেরও। সাগর জান্নাবাড়ির মাছ মারি নাবাড়ির একদিন থাকলে 10 দিন বইতে পারে, 5 দিন 6 দিন বইতে পারে। জেলেদের জন্য বা মালিকদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা সেটা সরকারকে বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা প্রশাসন বলছে জেলেদের সহায়তার বিষয়ে কাজ চলছে। বৃষ্টি হচ্ছে, 3 নম্বর সতর্কতা সংকেত দিচ্ছে, গত কয়েকবার দিল, যার কারণে জেলেরা যেতে পারছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা আছে। এর আগে গত বছর জুলাইয়ে সর্বোচ্চ 13 বার 3 নম্বর সতর্কতা সংকেত দেয়া হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে নীলফামারীর সৈয়দপুরে। ইমামবাড়া সংস্কার, পরিচ্ছন্নতা, সাজানো, পাইক সাজা ও তাজিয়া বানানোর শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুরের ইমামবাড়াগুলোতে সাজ রব, পরিচ্ছন্নতা, নিশান উড়ানো, বর্ণিল সাজে সজ্জিত ও ভক্তদের পদচারণায় মুখরিত এখন কেন্দ্রগুলো। প্রতি বছর 9-10 মুহররম নানা আয়োজনের মধ্য দিয়ে আশুরার আনুষ্ঠানিকতা পালন করেন সৈয়দপুরের বাসিন্দারা। এ উপলক্ষে চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। এছাড়াও ইমামবাড়া সংস্কার, পরিচ্ছন্নতা, সাজানো, পাইক সাজা ও তাজিয়া বানানোর শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। 9 মুহররম রাত 12টার পর ইমামবাড়ায় তাজিয়া বসিয়ে গভীর রাত পর্যন্ত চলবে ঢোল বাজানো ও লাঠি খেলা। 10 মুহররম বিকেলে প্রতীকী কারবালায় পাইকরা তাদের পরিধেয় বস্ত্র খুলে মান্যত শেষ করবেন। কারবালার যেগুলো হয়েছিল সেই হিসাবে এখানে হয় যে ওনাকে মনে করার স্মৃতির জন্য এখানে এইভাবে করে অনুষ্ঠান করি আমরা সবাই। আমার মা বাবারা মানছে যে এই জন্য আমরা পাইক বানছি। আমার বাবা সুস্থ হয়ে গেছে, এই মন্ত্রী চাইছিলাম, মন্ত্রীটা পূরণ হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগের বছর আবারও পাইক বানবো। ছোটবেলা থেকে দেখতেছি আমার মুরব্বীরা করতে আসছে, আমাদেরকে দেখাচ্ছে এগুলো করার জন্য। এই তাজিয়াকে কেন্দ্র করে মৌলা হোসেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের বারগাতে সালাম এবং ওনাকে শ্রদ্ধা জানাই। অনুষ্ঠান সুষ্ঠু করতে প্রশাসনিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানায় আয়োজক কমিটি। সৈয়দপুর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং কিছু সৈয়দপুরে আমাদের ভাইরা রয়েছেন, সবারই সহযোগিতায় আমরা এই কাজ বা এই উদ্যোগটা করে আসতেছি। সৈয়দপুরে মোট 39টি ইমামবাড়া রয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। রেল লাইনে আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। 1.5 বছরে শুধু চট্টগ্রাম রেলওয়ে জেলায় ট্রেনে কাটা পড়ে মারা গেছে 244 জন। এর মধ্যে চলতি বছরের 6 মাসে মৃতের সংখ্যা 89 জন। লাইনের ওপর বসে আড্ডা দেওয়া কিংবা মোবাইল ফোনে কথা বলাই এসব দুর্ঘটনার কারণ।
সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ১৯ জুন রাতে চট্টগ্রামের মিরেশ্বরের বারোয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণ নিহত হওয়ার সিসিটিভি ফুটেজ এটি। দ্রুতগামী ট্রেন হুইসেল দিয়ে কাছে চলে আসলো, লাইন থেকে সরতে পারেনি তরুণরা, ফলাফল ঘটনাস্থলেই মৃত্যু। রেলওয়ে পুলিশের তথ্য মতে চট্টগ্রাম রেলওয়ে জেলায় গত ১.৫ বছরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ২৪৪ জনের। ২০২৪ সালে মারা যাওয়া ১৫৫ জনের মধ্যে ১১২ জনই রেল লাইনের উপর বসে আড্ডা দেওয়া কিংবা রেল লাইন ধরে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার। আর চলতি বছরের জুন মাস পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৯ জনের, যাদের মধ্যে ৪৪ জনে রেল লাইনে আড্ডা দিতে গিয়ে কাটা পড়েছেন। কানে হেডফোন দিয়ে রেল লাইনের উপর হাঁটে এবং সেই ক্ষেত্রে তারা রেলের সাইরেন শুনতে না পেয়ে অ্যাক্সিডেন্টালি মারা যায়। দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে গত বছর ২৯ এবং চলতি বছর ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ট্রেনের সঙ্গে অন্য যানবাহনের ধাক্কায় ১.৫ বছরে ১২ জন মারা যায়। মোবাইলে কথা বলতে বলতে হাঁটে চলে, এদিকেও থাকে না এদিকে থাকে না, দাম চানে মানে এখানে রাস্তা পারাবের জন্য একটা কিছু দিতে হবে, নাহলে লোক মারা যায়। রেল লাইন কেন্দ্রিক দুর্ঘটনায় মৃত্যু বাড়লো, তা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। রেল লাইনের উপর বাজার, রেল লাইনের পাশে বসতির পাশাপাশি বাসিন্দারা ট্রেনের চলাচল বুঝে উঠতে না পারাকে কারণ হিসাবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ট্রেনের যে ব্রেকিং সিস্টেম, কমপক্ষে ১০০ মিটার আগে থেকে ব্রেক করতে হয়। এখন মানুষজন অসতর্ক হয়ে রেল লাইনের উপর দিয়ে হাঁটে এবং বিশেষ করে তারা কানে আপনার হেডফোন লাগায়, ইয়ারফোন লাগায়, মোবাইল দেয়, এই জন্যই এই কাটাকাটিটা বেশি হচ্ছে। চট্টগ্রাম রেলওয়ে জেলায় ৫০০ কিলোমিটারের বেশি প্রধান ও শাখা রেল লাইন রয়েছে। অসচেতনতা, অসতর্কতা, একই সাথে খামখেয়ালিপনা, এ ধরনের অন্তত ১০টি কারণে রেল লাইনে মৃত্যুর হার বেড়েই চলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে প্রতি বছর প্রায় ২০০ নতুন স্টার্টআপ এলেও বিনিয়োগ সংকট ও বরাদ্দ দেওয়া অর্থের সঠিক ব্যবহারের অভাবে আলোর মুখ দেখছেন অনেক প্রতিষ্ঠান। এ অবস্থায় নীতি জটিলতা দূর করার দাবি উদ্ভাবকদের। স্টার্টআপ বাংলাদেশ বলছে, আগের মতো রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হবে না। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেন আমরা ওর নলেজ যেন শেয়ার করতে পারি। সাইফুল কবির তন্ময় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে শুরু করেছেন ইডুটেক ভিত্তিক স্টার্টআপ পকেট কোচ। নিজস্ব অর্থায়নে শুরু করা তার এই উদ্যোগের লক্ষ্য অনলাইনে শিক্ষা সেবা সহজলভ্য করা। সব ধরনের স্টুডেন্টদেরকে টার্গেট করছি এখানে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী বলেন, সবাইকে আমরা টার্গেট করে কোর্স বানাচ্ছি। সেম আমরা হচ্ছে আইএলটিএস এর জন্য কোর্স বানাচ্ছি। সাইফুলের মতো অনেকেই আছেন যারা উদ্ভাবনী নিয়ে আসছেন দেশের বাজারে। বাংলাদেশের স্টার্টআপদের খোঁজ নেওয়া প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্সের তথ্য ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেড়েছে পর্যটন বিষয়ক স্টার্টআপে বিনিয়োগের পরিমাণ। সফটওয়্যার ও টেকনোলজি এবং ই কমার্স খাতেও বেড়েছে বিনিয়োগ, যদিও কমেছে শিক্ষা, স্বাস্থ্য আর আর্থিক সেবা খাতের বিনিয়োগ। পরবর্তীতে আমরা নতুন ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে পলিসি জটিলতা দূর ও স্টার্টআপে অর্থায়ন বাড়ানোর তাগিদ দিচ্ছেন এই তথ্য প্রযুক্তি বিশ্লেষক ও উদ্ভাবক। আমি মনে করি যে সরকারি আমাদের যে বিভিন্ন ধরনের পলিসি জটিলতা এবং স্টার্টআপদের মাঝে যারা ইনভেস্টর তাদের মাঝে সিঙ্ক্রোনাইজেশনের একটা বড় অভাব রয়েছে, এর ফলেই আমরা পরিণত হতে পারছি না। বিনিয়োগ খরা কাটাতে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে স্টার্টআপদের জন্য আলাদাভাবে ১০০ কোটি টাকা তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ বলছে, যাচাই বাছাই করে সম্ভাবনাময় হলেই দেয়া হবে বিনিয়োগ। এক্ষেত্রে আগের মতো রাজনৈতিক বিবেচনা প্রাধান্য দেয়া হবে না। পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত স্টার্টআপগুলো ইতিপূর্বে টাকা পয়সা নিয়েছে তাদের মধ্যে আপনারা হয়তো জেনেও থাকবেন যে কিছু কিছু এখনও রেড জোনে আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা বিবেচনায় আনছি, এনে প্রকৃতই যে মানুষগুলো ব্যবসা করবে, দেশের জন্য ভ্যালুয়েট করতে পারবে, ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করবে, যে কাজগুলো ইতিপূর্বে হয় নাই সেই কাজগুলো নিয়ে সামনে ফার্দারিং করার সুযোগ আছে, সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করছি। বড় বড় উদ্যোগী যেখানে টিকে থাকতে হিমশিম খায়, সেখানে স্টার্টআপগুলো এগিয়ে নিতে সরকারি অর্থায়নের অস্বচ্ছতা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। গাইডলাইন তৈরি করা, আমি কাদেরকে দিব, কিভাবে দিব, সেই জিনিসগুলোও দেখা যাচ্ছে যে অনেক সময় প্রস্তুত থাকে না। হয়তো বাজেট বক্তৃতায় বলা হয়ে থাকে, কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যে এই ধরনের রোডম্যাপ দরকার, যে না ঠিক আছে প্রথম ২ মাসের মধ্যে গাইডলাইনটা হবে, তারপরে আমরা বাছাই প্রক্রিয়া, কাদেরকে দিব, টাকা তো আর যে কোনোভাবে দেয়া যাবে না। চলতি অর্থ বছরে বরাদ্দ দেয়া ১০০ কোটি টাকার অর্ধেক এ মাসের শুরুর দিকে ছাড় হবে বলে জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ।
ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বগুড়া অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। জুলাইয়ে যেই কারণে শহীদেরা মারা গিয়েছিলেন, তাদের যেই স্বপ্নটা ছিল দেশকে নিয়ে, সেই স্বপ্নটার কথা মানুষকে বলতেছি এবং মানুষের যে প্রত্যাশা ছিল একটা গণঅভ্যুত্থানের পর যে তারা দেশকে কিভাবে দেখতে চায়, গড়তে চায়, আমরা সেই কথাগুলো শুনতেছি। আমরা এখানে কোনো দল বা পার্টি হিসেবে আসলে আসি নাই যে আমরা একটা রাজনৈতিক দল। আপনাদের সাথে আমাদের সম্পর্ক, শহীদ পরিবারদের সম্পর্ক কোনো রাজনৈতিক দল হিসেবে না। আমরা এই আন্দোলনের সামনের সারিতে ছিলাম, নেতৃত্ব দিছিলাম। আমাদেরকে গুম করা হয়েছিল, ডিবি অফিসে ধরে নিয়ে গেছিল, মৃত্যু আমাদেরও হইতে পারত। সেই সময়টা এরকম ছিল যে গুলিটা যদি আরেকটু ডান সাইড দিয়ে যেতে তাহলে আরেকজনের মৃত্যু হইতো। ফলে আমরা মনে করি যে আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কটা দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে শহীদ পরিবারদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক। আমরা একটা পরিবার এবং আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানে আমরা আহ্বান করছিলাম যখন আমাদের উপর গুলি চালানো হইতেছিল ছাত্রদের উপরে, তখন সারা দেশের মানুষকে আমরা আহ্বান করছিলাম আমাদেরকে বাঁচান, দেশটাকে বাঁচান। সেই আহ্বানের সাড়া দিয়ে নিজের বিবেকবোধ থেকে আপনাদের সন্তানেরা, আপনাদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আসছিল এবং তারা দেশের জন্য শহীদ হয়েছে, স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। আল্লাহ তাদের শহীদি মর্যাদা দিক। বগুড়ায় কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন সামনে রেখে মাঠ গোছাচ্ছে ইসলামী দলগুলো, জোটবদ্ধ হওয়ার আভাস। সুষ্ঠু ভোট ও সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা। সংস্কার না হলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থান। এবং এডিসের লার্ভা ধ্বংসে পুরান ঢাকায় দক্ষিণ সিটির অভিযান, ওয়ার্ডে ওয়ার্ডে মনিটরিং টিম গঠন। পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।